আজকে আমি তো ওই ভাইবা কোশ্চেন্সগুলোই ডিসকাস করব। সেদিন যেগুলো করেছিলাম সেগুলো বাদ দিয়ে বাকিগুলো আবার কোশ্চেন আলাপ করি। আজকে মোটামুটি তোমাদের সাথে যেগুলো আলাপ করবো এটা আমি কয়েকদিন আগে মুন্ড মিডিয়া করে যে ডিসকাস করেছি, ওগুলোই আবার তোমাদের সাথে আজকে বলতে যাচ্ছি। সেটা হলো ম্যারেজ, ডিভোর্স, ইম্পর্টেন্স, স্টেটি, ভার্জিনিটি, ডিপ্লোরেশন, প্রেগনেন্সি, অ্যাবর্শন, ডেলিভারি, সেক্সুয়াল অফেন্স, এই সবগুলো আর কি। হ্যাঁ, তোমাদের তো সবই পড়া হয়ে গেছে, এখন তো তোমরা জাস্ট কোশ্চেনগুলোই মেনলি শুনবা। মানে এগুলা কোশ্চেন আমরা পরীক্ষায় ধরি বা ধরবো বা পরীক্ষায় ধরা হবে, যার ফলে এগুলো অ্যান্সার আর বেশি আলাপ করবো না, যদি তোমরা সবই জানো। সামান্য একটু বলবো। ফার্স্ট মনে করো হোয়াট ইজ ম্যারেজ ডিসকাস করবো। হোয়াট ইজ ম্যারেজ? তোমরা বলো, marriage is a legal contract between adult male and female of appropriate age which implies physical union by sexual coitus. এভাবে তোমরা বলো না, ম্যারেজ ডেফিনেশন জিজ্ঞাসা করা হয়, তোমরা বলো যে এটা একটা লিগাল কন্ট্রাক্ট কাদের মধ্যে, অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেল অফ অ্যাপ্রোপ্রিয়েট এজ। কারণ তো আমরা সবাই জানি যে ছেলেদেরও বিয়ের একটা বয়স আছে, মেয়েদেরও বিয়ের একটা বয়স আছে। ওই বয়সের নিচে হলে সেটা ম্যারেজ হবে না। সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট এজ কথাটা ইম্পর্টেন্ট, বা অ্যাডাল্ট এই কথাটা ইম্পর্টেন্ট। অ্যাডাল্ট বললে হবে না, কারণ 18 বছর বয়সে অ্যাডাল্ট হয়, কিন্তু বিয়ের বয়স তো ছেলেদের 21। আচ্ছা, এবং এটা লিগ্যাল কন্ট্রাক্ট হয়, এবং এখানে একটা জিনিস মাস্ট, সেটা সেক্সুয়াল ইন্টারকোর্স। সেক্সুয়াল ইন্টারকোর্স না হলে ম্যারেজ হবে না। এটা কেন হবে না এটা পরে আমি তোমাদের আসতেছি, সে টার্মটার নাম কি। আচ্ছা, এখন আসতেছে হলো ডিভোর্স। ডিভোর্সটা হলো ডিসলিউশন অফ প্রিভিয়াসলি ভ্যালিড ম্যারেজ। তার মানে হলো আগে যদি একটা ম্যারেজ হয়ে থাকে, লিগালি যদি একটা ম্যারেজ থাকে, সেই বিয়েটা ভেঙে গেলে সেটাকে আমরা বলি ডিভোর্স। তার মানে ম্যারেজ হলো লিগালি একটা ম্যারেজ হবে, সেই ম্যারেজটা যদি কোনো কারণে ভেঙে যায় বা তখন সেটাকে বলি আমরা ডিভোর্স। তাহলে ম্যারেজ এবং ডিভোর্স এই দুটো ওয়ার্ড আমাদের লাগবে। তারপরে একটা জিনিস লাগবে, পরীক্ষায় জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ নালিটি অফ ম্যারেজ? নালিটি অফ ম্যারেজ অর ম্যারেজ বিকামস, when marriage becomes null and void. null and void মানে হলো বাতিল হয়ে যাওয়া। null and void means বাতিল হয়ে যাওয়া। when marriage becomes null and void, তাহলে নালিটি অফ ম্যারেজের ডেফিনেশন আমরা এইভাবে বলতে পারি যে when marriage never exists in law, আইনের চোখে যখন বিয়ে থাকে না। when marriage never exists, EXISTS, exists in law, আইনের চোখে যখন ম্যারেজ ঠিক থাকে না, তখন সেটাকে আমরা বলি হলো ডিভোর্স। তাহলে দুইটা জিনিস আমরা বললাম, ম্যারেজ কাকে বলে, ডিভোর্স কাকে বলে, আর নালিটি অফ ম্যারেজ কাকে বলে। নালিটি অফ ম্যারেজ মানে হলো ম্যারেজ কখন আইনের চোখে ভেঙে যায়। আচ্ছা, তাহলে ডিভোর্স অ্যান্ড নালিটি অফ ম্যারেজ ইজ নট সেম, দুই রকম জিনিস। ওকে, আচ্ছা, তোমাদের পরীক্ষার জন্য আসবে, খুবই ইম্পর্টেন্ট, যে when marriage becomes null and void, বা নালিটি অফ ম্যারেজ কখন হয়। when marriage becomes null and void, বিয়ে কখন নালিটি হয়ে যায়। আচ্ছা, একটা করতে পারি, if either party was under the age of marital contract, যে কোনো একটা পার্টি বলতে ছেলে বা মেয়ে বোঝাচ্ছি। if either party মানে আইদার ছেলেটা অথবা মেয়েটা যদি বিয়ের বয়সের চেয়ে নিচে হয়, if either party was under the age of marital contract, যে কোনো একজনের বয়স, যে কোনো একজনের বয়স, বিয়ের বয়স হয় নাই, মনে করো ছেলেটার বয়স 21 হয় নাই অথবা মেয়েটার বয়স 18 হয় নাই, তাহলে সেই বিয়ে হবে না। দ্যাট ম্যারেজ উইল বিকাম নাল অ্যান্ড ভয়েড। আচ্ছা, আরটা হতে পারে, if the woman was pregnant at the time of marriage, if the woman was pregnant at the time of marriage, বিয়ের সময় যদি সে প্রেগনেন্ট থাকে তাহলেও এই ম্যারেজ হবে না, if the woman was pregnant at the time of marriage। আর কি হতে পারে, if either party was previously valid marriage, তার আর ছেলে বা মেয়েটা যে কোনো একজন যদি আগে থেকেই বিয়ে থাকে, তাহলে সেই পরে বিয়েটা আর বিয়ে থাকবে না, সেটা নালিটি অফ ম্যারেজ হয়ে যাবে বা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, যদি আগে থেকেই তাদের বিয়ে থাকে। আর আরেকটা ইম্পর্টেন্ট, ইফ আইদার পার্টি ওয়াজ ইনসেন,
or in unsoundness of mind at the time of marriage. যদি ছেলেটা বা মেয়েটা অথবা উভয় if either party was আনসাউন্ডনেস অফ মাইন্ড অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ, বিয়ের সময় যদি মেয়েটা ইনসেন অথবা আনসাউন্ডনেস অফ মাইন্ডে থাকে, অর্থাৎ সে পাগল থাকে বা নর্মাল থাকে না, যে নাকি বুঝে না যে হোয়াট ইজ ম্যারেজ, এটা বোঝার মতো তার কোনো ক্ষমতা থাকে না, গেল। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো when the marriage is not consummated, মানে চললো না, বিবাহিত জীবন চললো না, when the marriage is not consummated due to willful refusal of sexual intercourse, ডিউ টু উইলফুল রিফিউজাল অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, অর্থাৎ তারা উইলফুল রিফিউজাল অফ সেক্সুয়াল ডিউ টু ইম্পর্টেন্স হতে পারে বা অন্যান্য কারণে হতে পারে। মনে করো তাদের বিবাহিত জীবনটা চলতেছে না কেন, যে তারা হয়তো একটা হতে পারে যে তারা একজনের কেউ ইন্টারেস্টেড না, বিয়ে ছিল না বিয়েতে, এই জন্য তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করে নেই, অথবা ছেলেটা বা তাদের ইম্পর্টেন্সি বা ফ্রিজিডিটির জন্য তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করতেছে না, তাহলেও এই বিয়েটা হয়ে যাবে, কী বলেন না, নালিটি হয়ে যাবে বা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। এরপরে আসতেছে হলো নালিটি পরে আসতেছে হোয়েন এ ওম্যান ক্যান সিক ডিভোর্স ফ্রম হার হাজব্যান্ড। এখানে একটা কোশ্চেন ধরে যে একটা ছেলে বা একটা মেয়ে কখন তার হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্স চাইতে পারে, একটা মেয়ে কখন তার হাজব্যান্ডের কাছ থেকে ডিভোর্স চাইতে পারে। এটা বইয়ে বলা আছে ইফ চার্জেস অফ রেপ এগেনস্ট দ্য হাজব্যান্ড এগেনস্টে যদি রেপে চার্জ থাকে বা আনা হয়, তাহলেও ওয়াইফ ক্যান সিক ডিভোর্স ফ্রম হার হাজব্যান্ড। যদি হাজব্যান্ড এগেনস্টে আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্সের চার্জ থাকে, তাহলেও এ ওম্যান ক্যান সিক ডিভোর্স ফ্রম হার হাজব্যান্ড। যদি হাজব্যান্ড ইনকিউরেবল ভেনারেল ডিজিজে ভোগে, অর্থাৎ ভেনারেল ডিজিজ হইতে হবে না, ইনকিউরেবল হইতে হবে, তার মানে ভেনারেল ডিজিজ ছিল, ভালো হয়ে গেছে ট্রিটমেন্ট, এটা অসুবিধা নেই, কিন্তু যদি এই ইনকিউবেট ডিজিজটা মানে এই ডিজিজটা যদি বারবার হয়, অর্থাৎ ভেনারেল ডিজিজ বারবার হচ্ছে, চিকিৎসার বলতে ভালো হচ্ছে না, তখন দেন এ ওয়াইফ ক্যান সিক ডিভোর্স ফ্রম হার হাজব্যান্ড। আর কি হতে পারে সেটা হলো মনে করো সেটা হলো যে হাজব্যান্ড যদি মিনিমাম রিকোয়ারমেন্টস ফুলফিল করতে না পারে, ওয়াইফের যে রিকোয়ারমেন্টস আছে মিনিমাম রিকোয়ারমেন্টস যদি ফুলফিল করতে না পারে, দেন ওয়াইফ ক্যান সিক ডিভোর্স ফ্রম হার হাজব্যান্ড। আর কি হতে পারে, ইফ দ্য হাজব্যান্ড ইজ লং টাইম অ্যাপার্ট ফ্রম হিজ ওয়াইফ, হাজব্যান্ডের যে স্টোরি, আমাকে বারবার খালি ঘুমের জন্য হাই আসতেছে, হাজব্যান্ড যদি লং টাইম অ্যাপার্ট থাকে ফ্রম হিজ ওয়াইফ, তাহলে দ্য ওয়াইফ ক্যান সিক ডিভোর্স ফ্রম হার হাজব্যান্ড, এটা হতে পারে। তারপরে ইফ দ্য হাজব্যান্ড ইজ কনভিক্টেড, যদি কনভিকশন হয়, যদি হাজব্যান্ডের পানিশমেন্ট হয়ে যায় আফটার ট্রায়াল, কনভিকশন যদি হয়, শি ক্যান সিক ডিভোর্স ফ্রম হার হাজব্যান্ড, এটা হতে পারে। আর হতে পারে ইফ দ্য হাজব্যান্ড ইজ রিলেটেড উইথ সাম এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সমাজ বিরোধী কাজ, এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, মনে করো হাজব্যান্ড জঙ্গি, ওয়াইফ বললো আই ডোন্ট ওয়ান্ট টু স্টে উইথ দিস হাজব্যান্ড, সেক্ষেত্রে হাজব্যান্ড ক্যান ওয়াইফ ক্যান সিক ডিভোর্স ফ্রম হার হাজব্যান্ড। আচ্ছা, বাস গেল, ম্যারেজ ডিভোর্স গেল। এরপর আসতেছে তোমাদের হলো ইম্পর্টেন্সি, স্টেরিলিটি, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। তোমাদের ধরা হবে হোয়াট ইজ ইম্পর্টেন্সি। ইম্পর্টেন্সি হলো inability to perform sexual intercourse. Impotence is the inability to perform sexual intercourse. এটা ইম্পর্টেন্সি। তাহলে স্টেরিলিটি কাকে বলে? স্টেরিলিটি হলো inability to beget child in case of male, inability to conceive child in case of female. তাহলে ইম্পর্টেন্সি হলো একজনের বাচ্চা হচ্ছে না, ইম্পর্টেন্সি। আর স্টেরিলিটি হলো না, একজন ইম্পর্টেন্স হলে একজন সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে না, ইনঅ্যাবিলিটি টু পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স। আর স্টেরিলিটি হলো তার বাচ্চা হচ্ছে না, অর্থাৎ ইনঅ্যাবিলিটি টু বিগেট চাইল্ড ইন কেস অফ মেল, ইনঅ্যাবিলিটি টু কনসিভ চাইল্ড ইন কেস অফ ফিমেল, এটা হলো স্টেরিলিটি। আচ্ছা, তোমাদের পরীক্ষা জিজ্ঞাসা করবে হোয়াট আর ইটস মেডিকো লিগাল ইম্পর্টেন্স। এটার মেডিকো লিগাল ইম্পর্টেন্স কী? মেডিকো লিগাল ইম্পর্টেন্স হলো সিভিল এবং ক্রিমিনাল, এই দুই ভাগে ভাগ করা যেতে পারে, সিভিল অ্যান্ড ক্রিমিনাল। সিভিল হতে পারে নালিটি অফ ম্যারেজ, ডিভোর্স, নালিটি অফ ম্যারেজ, ডিভোর্স, ডিসপিউটেড প্যাটার্নিটি হতে পারে, ডিসপিউটেড প্যাটার্নিটি,
হতে পারে সোর্স অফ অ্যাডপশন। অ্যাডপশন মানে দত্তক নেওয়া, তোমরা ওয়ার্ডটা শুনছো, দত্তক নেওয়া, সোর্স অফ অ্যাডপশন। আচ্ছা, আর ক্রিমিনাল হতে পারে, অ্যাডাল্টারি হতে পারে, রেপ হতে পারে, এইসবের সাথে নারীটা এইসবের সাথে ইম্পর্টেন্স স্টেরিটির রিলেশন আছে। ফর দ্যাট রিজন এগুলা মেডিকেল ইম্পর্টেন্স। আচ্ছা, গেল। এরপরে আসতেছে হলো তোমাকে জিজ্ঞাসা করবে যে ফিমেল ইম্পর্টেন্সি বলে কোনো ওয়ার্ড আছে। অ্যাকচুয়ালি ফিমেল ইম্পর্টেন্সি বলে তেমন কোনো ওয়ার্ড নাই। একটা ওয়ার্ড ইউজ করা হয়, ফ্রিজিডিটি। ফ্রিজিড মানে হলো কোল্ডনেস অফ সেক্সুয়াল ইনস্টিংক্ট ইন কেস অফ ফিমেল। কোল্ডনেস অফ সেক্সুয়াল ইনস্টিংক্ট ইন কেস অফ ফিমেল, এটাকে বলা হয় হলো ফ্রিজিডিটি। অর্থাৎ অনেকগুলো ফিমেল যারা সেক্সুয়াল ইন্টারকোর্স করতে চায় না, ফর মেনি রিজনস হতে পারে, এইটাকে বলা হয় ফ্রিজিডিটি। আমরা বলি ওয়ার্ড ইউজ করি ফ্রিজিড থেকে আসছে ফ্রিজিডিটি। আচ্ছা, গেল। এরপর তোমাদের আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ ব্রাইড গ্রুমস ফ্রিজিডিটি? ব্রাইড গ্রুমস ফ্রিজিডিটি, দ্যাট মিনস এ ওম্যান বা এ ফিমেল ইজ বিকামস ফ্রিজিড অ্যাট দ্য ফার্স্ট নাইট অফ দ্যার ম্যারেজ। এটা হইতে পারে ভয়ের জন্য হতে পারে, অথবা টেনশনের জন্য হতে পারে। দেখা গেল যে সে বিয়ের প্রথম রাত্রে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারতেছে না, এটাকে বলা হয় ব্রাইড গ্রুমস ফ্রিজিডিটি। নববধূর এই ধরনের হতে পারে, ফ্রিজিড হতে পারে। আচ্ছা, গেল। এরপরে আসতেছে তোমাদের বলবে হোয়াট আর দ্য কজেস অফ ইম্পর্টেন্স স্টেরিটি ইন কেস অফ মেল। আচ্ছা, হেডিংগুলো বলে দিচ্ছি। হেডিংগুলোতে ফার্স্টে থাকবে এজ একটা ফ্যাক্টর হতে পারে বয়সের জন্য। এজ ইজ এ ফ্যাক্টর। এই বয়সে একটা এক্সট্রিম ইয়াং আর এক্সট্রিম ওল্ড, এই বয়সে আজকে আসলে আমি ক্লাস 15 মিনিটের বেশি আর নিতে পারবো না, আমার আসলে খুব ঘুম লাগতেছে, শরীরে হাই উঠতেছে। আমি কালকে আবার নিয়ে নেবো, অসুবিধা নাই ইনশাল্লাহ। আচ্ছা, এক্সট্রিম ইয়াং ও এক্সট্রিম ওল্ড, একটা একটা ছেলে বা মেয়ে যদি বয়স খুব কম বয়স হয়, এই বয়সে সে কখনো সে ইম্পর্টেন্ট থাকবে বা স্টেরাইল থাকবে। আবার একটা বুড়া মানুষ, একদম মনে করেন 90 ইয়ার্স 100 ইয়ার্স ওল্ড, আমরা ধরে নেই এই ধরনের একটা মানুষ, পুরুষ মানুষ হয় মহিলা মানুষ হয়, তারা অবশ্যই স্টেরাইল অথবা ইম্পর্টেন্ট থাকবে। তাহলে এজ একটা ফ্যাক্টর হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে দেখো, এরপরে থাকতে পারে হলো ডেভেলপমেন্টাল ডিফেক্ট হতে পারে। কিছু ডেভেলপমেন্টাল ডিফেক্টের জন্য একটা পার্সন সে থাকতে পারে, কী বলে, ইম্পর্টেন্ট থাকতে পারে, স্টেরাইল থাকতে পারে। তারপরে মনে করো কিছু লোকাল ডিজিজের জন্য একটা পার্সন থাকতে পারে ইম্পর্টেন্ট বা স্টেরাইল। অনেকগুলো ডিজিজ আছে। কিছু জেনারেল ডিজিজের জন্য এ পার্সন মে বিকাম স্টেরাইল বা ইম্পর্টেন্ট থাকতে পারে। আর কি থাকতে পারে, কিছু সাইকোলজিক্যাল কারণের জন্য একটা পার্সন স্টেরাইল বা ইম্পর্টেন্ট থাকতে পারে। ওকে, তাহলে প্রত্যেকটার সাইকোলজিক্যাল, জেনারেল ডিজিজ, লোকাল ডিজিজ, ডেভেলপমেন্টাল ডিজিজ বা অ্যাকোয়ার্ড ডিজিজ হতে পারে, অথবা এজ, এইসব কারণে পার্সন বিকামস ইম্পর্টেন্ট অর স্টেরাইল, এটা হতে পারে। এরপরে হতে পারে তোমার এগুলোই আবার ফিমেলের জন্য জিজ্ঞাসা করবে, ফিমেলদেরও একই কারণ বলবা। তো সে কারণগুলো সব মুখস্থ করতে হবে, অনেকগুলো কারণ আছে। এরপর তোমাদের জিজ্ঞাসা করা হবে আর্টিফিশিয়াল, আমি সাধারণত ধরি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কাকে বলে। ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন? আমরা কি বলি, আর্টিফিশিয়াল ইন্ট্রোডাকশন অফ সিমেন ইন্টু দ্য ভ্যাজাইনা, cervix or uterus pregnancy is called artificial insemination. Artificial introduction of semen into the vagina, into the cervix or uterus to bring about pregnancy is called artificial insemination. তাহলে এইটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, আর্টিফিশিয়ালি সিমেন ইন্ট্রোডিউস করা। আচ্ছা, তো উদ্দেশ্য কী ছিল? প্রেগনেন্সি। এর ইন্ডিকেশনসগুলো কী কী, কখন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয়, সেটা হলো ইফ দ্য হাজব্যান্ড ইজ ইম্পর্টেন্ট অর স্টেরাইল, ইফ there is some congenital disease, if
RH ইনকম্প্যাটিবিলিটি ইজ দেয়ার, তাহলে এটা হতে পারে। আচ্ছা, তারপরে মনে করো সাম এই ডিজিজ কন্ডিশনগুলোর কথা তো বললামই, কিছু ডিজিজ কন্ডিশনের জন্য এটা করা যেতে পারে, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা যেতে পারে। আচ্ছা, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কয় রকম? আর্টিফিশিয়াল ইনসেমিনেশন 3 রকম। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হোমোলোগাস, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হেটারোলোগাস অ্যান্ড মিক্সড। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হোমোলোগাস, হেটারোলোগাস অ্যান্ড মিক্সড 3 ধরনের হতে পারে। আচ্ছা, হোমোলোগাসটা কি? আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হোমোলোগাস অর হাজব্যান্ড, যদি হাজব্যান্ডের সিমেন্ট না হয়। আজ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন হেটারোলোগাস, হেটারোলোগাস কি? আদারদের হাজব্যান্ড ছাড়া অন্য কারোটা যদি নেওয়া হয়। আর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মিক্সড, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মিক্স কোনটা? বোথ হাজব্যান্ড অ্যান্ড আদারদের হাজব্যান্ড। এটা নেওয়া হয় যখন হাজব্যান্ডের অলিগোস্পার্মিয়া থাকে, হাজব্যান্ডের যখন অলিগোস্পার্মিয়া থাকে তখন এই মিক্স টাইপেরটা করা হয়। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন মিক্সড, হোমোলোগাস, হেটারোলোগাস অ্যান্ড মিক্সড। আচ্ছা, আমি আজকে ক্লাসটা শেষ করে আমার খুব খারাপ লাগতেছে। আমি আসলে জার্নি করে আসছি, ঘুমাই নাই, এবং রোজাও রাখছি। কালকে রোজা রাখবো না, কালকে ইনশাল্লাহ আমি 3টার সময় তোমাদের ক্লাস দিয়ে দেবো। তোমাদের যদি কোনো অসুবিধা না হয় ইনশাল্লাহ এখান থেকে আমি কালকে থেকে কন্টিনিউ করবো। আমি খুব টায়ার্ড লাগতেছে, সরি। হ্যাঁ, তোমাদের কথা দিয়েও আজকে আমি কথাটা ক্লাস নিতে পারলাম না, আমাকে সেগুলো ঘুমাইতে হবে এখন। হ্যাঁ, সরি। ঠিক আছে, কালকে ইনশাল্লাহ তোমরা বলে দাও, কালকে আমি ক্লাস দেবো আবার। ওকে, আল্লাহ হাফিজ। কালকে আলাপ করলাম তোমার, আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বলতেছিলাম, তাই না? আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কাকে বলে লিখছো, তারপর টাইপস অফ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, ইন্ডিকেশনস। আজকে আমরা বলবো হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যে প্রসিডিউরটা কীভাবে, মানে সে ইউর ডক্টর, তুমি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করাবা, কেমন করে করাবা। আচ্ছা, ফার্স্টে হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার সময় ফার্স্টে একটা ডোনার থাকবে, কনসেন্ট অফ দ্য ডোনার অ্যান্ড হিজ ওয়াইফ, দুজনেরই কনসেন্ট লাগবে। কনসেন্ট অফ দ্য ডোনার অ্যান্ড হিজ ওয়াইফ, কনসেন্ট অফ দ্য রিসিভেন্ট অ্যান্ড হার হাজব্যান্ড, এইখানে দুজনেই কনসেন্ট লাগবে, ডোনারেরও এবং রিসিভেন্টের। কনসেন্ট অফ দ্য ডোনার অ্যান্ড হিজ ওয়াইফ আর কনসেন্ট অফ দ্য রিসিপিয়েন্ট অ্যান্ড আর হাজব্যান্ড, এই উভয়ের কনসেন্ট খুবই ইম্পর্টেন্ট, এ নাহলে আমরা এই কাজ করবো না। আচ্ছা, the donor and receiver, they should not be known to each other, তারা যদি একজন একজন পরিচিত না হয়, কারণ পরিচিত হলে খুব সমস্যাটা হলো যে মনে করো ভবিষ্যতে একজন আরেকজনকে ব্ল্যাকমেইল করতে পারে, বা ভবিষ্যতে একজন আরেকজনকে দাবি করতে পারে যে এটা আমার বাচ্চা, আমি বাচ্চা চাই। যেটা বলতেছে দে শুড নট বি নোন টু ইচ আদার। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, তারপরে হলো আমি এই ডোনার সিলেক্ট করার সময় আমাকে, যেহেতু অনেক ডোনার আছে, ডোনার সিলেক্ট করার সময় আমাদের দেখতে হবে যে দেয়ার রিলিজিয়ান শুড বি সেম, রেস শুড বি সেম, রিলিজিয়ান তারপর রেস এগুলো এক হতে হবে। রিলিজিয়ান শুড বি সেম, রেস শুড বি সেম, তারপরে একই রকম যে দেখতে যতটুকু পারা যায়, সেম লাইক যারা লুকিং হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে মনে করো তাদের ব্লাড গ্রুপটা সেম থাকতে হবে। তো এগুলো তোমার ডাক্তারের কাজ আর কি, ডাক্তার এই কাজগুলো করবে, দেখবে যে কী ধরনের ডোনার আমার নেওয়া উচিত ছিল। হ্যাঁ, তাহলে সে কনসেন্ট দেওয়ার পরেও এই সব কিছু মিলানোর পরে তারপরে একটা ডোনার এরকম সে সিলেক্ট করলো। তারপরে এখন সে এই কাজটা করবে। কখন করবে কাজটা? ওভুলেশনের সময়, এটা মনে রাখবা, এটা করতে হবে ডিউরিং ওভুলেশন। আর ওভুলেশনের সময় না করলে তো তোমার ওই ফার্টিলাইজেশন হবে না। তো এইভাবে তুমি মানে ডাক্তার আর কি সব কিছু ঠিকঠাক করবে যে কী ধরনের ডোনার সে সিলেক্ট করলে এবং কবে এই ইনসেমিনেশন করবে। এই ইনসেমিনেশনটা হওয়ার সময় সে একটা থার্ড পার্সন অ্যাটেন্ডেন্ট রাখবে, এটা হলো ভেরি ইম্পর্টেন্ট। আর মনে রাখবে ইনসেমিনেশন করার সময় সে অবশ্যই একটা থার্ড পার্সন অ্যাটেন্ডেন্ট রাখবে। কেন থার্ড পার্সন অ্যাটেন্ডেন্টকে রাখবে? থার্ড পার্সন অ্যাটেন্ডেন্ট রাখবে এই কারণে যে সে যে ইনসেমিনেশনটা করতেছে, এটা যে যে সিমেন্টটা দেওয়া করছে সেই সিমেন্টটা দিচ্ছে কিনা এটা প্রমাণের জন্য দেয়ার শুড বি দ্য প্রেজেন্স অফ এ থার্ড পার্সন অ্যাটেন্ডেন্ট, এটা একটু মনে রাখবা। কারণ যদি ডক্টর কোনো কারণে কোনো
ইয়ার কি বলার নাম কোন তার সে মনে করো তার নিজের সিমেন্ট যদি দেয় তাহলে পরবর্তীতে সে ব্ল্যাকমেল করতে পারে। এই জন্য কথাটা বলতেছে যে দেয়ার শুড বি দ্য প্রেজেন্স অফ এ থার্ড পার্সন অ্যাটেন্ডিং। ওকে, গেল। এখন আসতেছে হলো তোমাদেরকে জিজ্ঞাসা করবে এই জিনিসটা কি তুমি পছন্দ করো কি করো না। আসলে তার মানে মেডিকেল লিগাল ইম্পর্টেন্সটা জিজ্ঞাসা করবে। মেডিকেল লিগাল ইম্পর্টেন্সের মধ্যে অনেকগুলো কথা চলে আসবে। সেটা হলো কোশ্চেন্স অফ অ্যাডাল্টারি উইল অ্যারাইজ, অ্যাডাল্টারি কোশ্চেন আসবে। নাইটি অফ ম্যারেজের কথা জিজ্ঞাসা করা হয় এখানে। কোশ্চেন্স অফ নাইটি অফ ম্যারেজ অ্যারাইজেস, কোশ্চেন্স অফ লেজিটিমেসি অ্যারাইজেস, ইনহেরিটেন্স অফ প্রপার্টি। হ্যাঁ, এই এতগুলো কোশ্চেন চলে আসবে। ওয়াচিং দেখা যাচ্ছে এখন আমার তো এখানে খুব ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। নো প্রবলেম, হ্যাঁ নেট প্রবলেম করতেছে। আচ্ছা ঠিক আছে, এখন এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে তোমাকে জিজ্ঞাসা হোয়াট আর দ্য মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অথবা কোশ্চেনটা এইভাবে ধরতে পারে, ডু ইউ প্রেফার আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অর নট। তুমি যদি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন লাইক করো, কেন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন লাইক করো সেটা জিজ্ঞাসা করবে। হোয়াই ইউ ডোন্ট লাইক আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সেটা তুমি বলবা। ঠিক আছে, তোমরা কি শুনতে পারতেছো এখন? আমার তো নেট খুব ডিস্টার্ব করতেছে মনে হয়। দিস ইজ অল অ্যাবাউট ইম্পর্টেন্স স্টেরিলিটি অ্যান্ড আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। হ্যাঁ, ওকে। এখন ভার্জিনটার ডিফিনেশন একটু বলে দিই। তোমরা কি দেখতে পারতেছো ঠিক মতো এখন? ভার্জিনিটি ডিফিনেশন এটাও পরীক্ষা আসবে। হ্যাঁ, ভার্জিনিটি কাকে বলে বলবে, ভার্জিনিটি ইজ এ স্টেট অফ এ ফিমেল হু হ্যাজ নেভার এক্সপিরিয়েন্সড অফ সেক্সুয়াল ইন্টারকোর্স। আমরা বলি হোয়াট ইজ ভার্জিনিটি, ইজ এ স্টেট অফ এ ফিমেল হু হ্যাজ নেভার এক্সপিরিয়েন্স অফ সেক্সুয়াল ইন্টারকোর্স। অ্যান্ড ডিফ্লোরেশন হলো লস অফ ভার্জিনিটি। ডিফ্লোরেশন হচ্ছে লস অফ ভার্জিনিটি ইজ কল্ড ডিফ্লোরেশন। তাহলে হোয়াট ইজ ভার্জিনিটি জিজ্ঞেস করবে, হোয়াট ইজ ডিফ্লোরেশন জিজ্ঞেস করবে। তারপর জিজ্ঞেস করবে হোয়াট আর ইটস মেডিকো লিগাল ইম্পর্টেন্স। চারটা ওয়ার্ড ছিল, নাইট অফ ম্যারেজ, ডিভোর্স, ডিফেমেশন, রেপ। চারটা ওয়ার্ড ছিল, নাইট অফ ম্যারেজ, ডিভোর্স, ডিফেমেশন অ্যান্ড রেপ। এই চারটা ওয়ার্ড বলবা, ভেরি ইম্পর্টেন্ট। জিজ্ঞাসা করবে যে ভার্জিনিটি ডিফ্লোরেশন কি, এর মেডিকো লিগাল ইম্পর্টেন্স কি, নাইট অফ ম্যারেজ, ডিভোর্স, ডিফেমেশন অ্যান্ড রেপ। ওকে, তারপর জিজ্ঞাসা করবে তোমাকে নাইট ভার্জিনিটির সাইন সিমটম কি। সাইন সিমটম দুই ভাগে ভাগ করছে, একটা হলো জেনিটাল আর এক্সট্রা জেনিটাল। মনে রাখবো জেনিটাল, এক্সট্রা জেনিটাল। আচ্ছা, এখন এক্সট্রা জেনিটাল মধ্যে আসবে ব্রেস্ট আসবে, এরিওলা আসবে, নিপল আসবে। ব্রেস্ট, এরিওলা, নিপল এবং অ্যাবডোমেন, এই কথাগুলো আসবে। ব্রেস্ট, এরিওলা, নিপল অ্যান্ড অ্যাবডোমেন। আর জেনিটালের মধ্যে আসবে তোমার হলো ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা, ভ্যাজিনাল ক্যানেল, পোর্চিটি, পোস্ট্রিকম মিশর, হাইমেন, এই সবগুলো ওয়ার্ড আসবে। ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা, পোর্চিটি, পোস্ট্রিকম মিশর, হাইমেন, ভ্যাজিনাল ক্যানেল। এর মধ্যে তোমাকে জিজ্ঞাসা করবে, ওকে থ্যাংক ইউ। এরপর তোমাকে জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ হাইমেন। এটা পরীক্ষা খুব ধরে, সো এটা একটু বলে দিই। তোমরা কীভাবে বলো যে fold of mucous membrane, না 1 millimeter thick, situated at the vaginal outlet. It is a fold of mucous membrane 1 millimeter thick, situated at the vaginal outlet. আচ্ছা, তোমাকে পরীক্ষা জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য টাইপস অফ হাইমেন। তোমরা কী কী বলো, অ্যানিউলার, ক্রিব্রিফর্ম, ইনফ্যান্টাইল, ফিমব্রেটেড, তারপর ইমপারফোরেট। হ্যাঁ, তোমাকে তখন জিজ্ঞাসা করবে যে ইমপারফোরেট হাইমেন এটার প্রবলেমটা কি, থাকলে কি হবে। ইমপারফোরেটেড হাইমেনের সমস্যা হলো যে ওই যে তুমি ডেফিনেশন যেহেতু বলছো যে ফর দ্য প্যাসেজ অফ মেনস্ট্রুয়াল ব্লাড, এখন ইমপারফোরেটেড হাইমেন হলে তো মেনস্ট্রুয়াল ব্লাডটা বের হয়ে যেতে পারবে না। যেহেতু বের হয়ে যেতে পারবে না, তখন আস্তে আস্তে এখন একটা সাপোজ একটা মেয়ের বয়স শি ইজ 11 or 12 ইয়ার্স, ওর ফার্স্ট টাইম যখন মেনস্ট্রুয়েশন শুরু হবে, তখন তার যে মেনস্ট্রুয়াল ব্লাডটা ওটা ইমপারফোরেটেড হাইমেন থাকলে ওটা আস্তে আস্তে বের হতে পারবে না। কালেকশনটা হবে ইন দ্য লোয়ার অ্যাবডোমেনে। কালেকশন হওয়ার পরে ইট উইল গিভ প্রেশার অন দ্য অ্যাবডোমেন অ্যান্ড ইট উইল বি পেইনফুল। আমি এই কথাটা আগেও তোমাদের বলছিলাম যে সাপোজ ইফ এ মাদার
brings her daughter aged around 11 years old with lower abdominal pain. তোমার কাছে যদি আসে তাহলে তুমি কি করবা? তুমি দেখ, ইয়েস আসছে না, খুব ডিস্টার্ব করতেছে লাইনটা, আমার এখানে বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে লোয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসলে তুমি দেখবা যে ওয়েদার ইট ইজ ইমপারফেক্টেড অর নট। যদি ইমপারফেক্টেড হয় তাহলে বুঝবা না, এটার সাথে কোনো নেই, কেন জানি ডিস্টার্ব হচ্ছে, মানে তাই। ও আচ্ছা, তারপরে আসতেছে হলো ইমপারফেক্ট গেল। তারপর তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট আর দ্য কজেস অফ রাপচার অফ হাইমেন। আচ্ছা, হোয়াট আর দ্য কজেস অফ রাপচার অফ হাইমেন, এটা পরীক্ষা খুবই জিজ্ঞাসা করা হয়। এটা অ্যাকচুয়ালি মেইনলি সেক্সুয়াল ইন্টারকোর্সের জন্য হয়। এছাড়া অ্যাক্সিডেন্টাল ফল অনেক প্রজেক্টিং সাবস্টেন্স, এটা হতে পারে ডিউ টু ইন্ট্রোডাকশন অফ এনি ফরেন বডিজ, এটা হতে পারে ডিউ টু মাস্টারবেশন, হতে পারে গাইনিকোলজিক্যাল সার্জিক্যাল অপারেশনের সময়, এক্সামিনেশনের সময় এটা হতে পারে, ডিউ টু স্ক্র্যাচিং হতে পারে। স্ক্র্যাচিং কখন হতে পারে? মানে ওয়ার্ম ইনফেস্টেশন অথবা ডিপথেরিয়া এসবের সময়, এইসবের জন্য স্ক্র্যাচিং হলে অনেক সময়। আর আর্ট হল ইন্ট্রোডাকশন স্যানিটারি টেম্পল, স্যানিটারি জিনিস যখন ফিমেলরা ইউজ করে তখনও হাইম্যান মে বি ফাউন্ড রাপচার। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা আমাদের ধারণা হলো যে রাপচার অফ হাইম্যান ইন্ডিকেটস ফর ডিফ্লোরেশন। ওনলি রাপচার অফ হাইম্যান ডাজ নট ইন্ডিকেট যে শি ইজ অবভিয়াসলি ডিফ্লোরেটেড বিকজ হাইম্যান মে বি ফাউন্ড রাপচার্ড ইন মেনি আদার কজেস। যেমন এই যে যেটা আমি এখন বললাম যে এই কারণে হাইম্যান রাপচার হতে পারে। তাহলে একটা ফিমেলকে পাওয়া গেল তার হাইম্যান রাপচার, ইট ডাজেন্ট মিন যে সে হলো ডিফ্লোরেটেড, বিকজ তার এইসব কারণে তো হাইম্যানকে তার রাপচার হতে পারে। এই জন্য পরীক্ষা জিজ্ঞাসা করে যে ভার্জিনিটি সাইন সিমটম, স্যার কোনো একটা নির্দিষ্ট পয়েন্টস দিয়ে ভার্জিনিটি সাইন সিমটম বলা যাবে না। যেমন তোমাকে আমি বলি ওখানে থাকতে হবে ইনট্যাক্ট হাইম্যান, নর্মাল কন্ডিশন অফ দ্য ফোরচিটি অ্যান্ড পোস্টিকমিশিওর, অ্যান্ড রুগোসিটি অফ দ্য ভ্যাজাইনাল ওয়াল ইজ নট অবলিটারেটেড। তিনটা পয়েন্টস দিয়ে আমরা বলবো ওয়েদার শি ইজ ভার্জিন অর নট। অনলি ইনট্যাক্ট হাইম্যান কিনা এটার উপরে বলা যাবে না। তোমাকে জিজ্ঞেস করতে পারে কেন এটা বললা, তো উত্তর হলো যে স্যার হাইম্যান মে বি ফাউন্ড রাপচার ইন আদার কাউজেস অলসো। এই কারণে হাইম্যান রাপচার হতে পারে। সো হাইম্যান রাপচার হলে কেন আমি তাকে বলবো শি ইজ ডিফ্লোরেটেড। আবার উল্টা একটা কোশ্চেন, সেটা হলো দেয়ার আর সাম ফিমেলস যারা নাকি সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরেও তা হাইম্যান মে বি ফাউন্ড ইনট্যাক্ট, টাফ, ফ্লেশি, ইলাস্টিক, লুজ, এরিওলার, এই ধরনের হাইম্যানে এটা হয়। অ্যানুলার টাইপ অফ হাইম্যানে যে আফটার রিপিটেড সেক্সুয়াল ইন্টারকোর্স দেখা গেলো যে হাইম্যান ইজ ফাউন্ড ইনট্যাক্ট। সো এই ধরনের ফিমেল যার নাকি হাইম্যান ইনট্যাক্ট কিন্তু সেই প্রিভিয়াসলি ইন্টারকোর্স করছে, এটাকে আমরা বলবো ফলস ভার্জিন। তোমাকে জিজ্ঞাসা করবে পরীক্ষায় হোয়াট ডু ইউ মিন উইথ ফলস ভার্জিন এটা। তারপর একটা কোশ্চেন ধরা হয় এখান থেকে, সেটা হলো অ্যাপ্টিভিটিস। হোয়াট ইজ অ্যাপ্টিভিটিস? অ্যান ইম্যাচিউর গার্ল, আমরা বলি এইভাবে, অ্যান ইম্যাচিউর গার্ল ইজ মেড ফিট ফর সেক্সুয়াল ইন্টারকোর্স বাই ইন্ট্রোডাকশন অফ সোলাপিথ ইন্টু দ্য জেনিটালিয়া। ইন্ট্রোডাকশন অফ সোলাপিথ, এটা অনেকে ভাবে এটা হয় না। আচ্ছা, ওটা কিন্তু কমপ্লেন করতে হবে। সরি, আজকে আমাদের খালি ইন্টারনেট খুব ডিস্টার্ব করতেছে, দেখছো? মেবি এটা আমাদের ওয়েদার খারাপ, এই জন্য কিনা যাই না। তো ঠিক আছে, এবার মনে আবার কানেকশন হচ্ছে, আমি যেন আমি আবার শুরু করতেছি। সেটা হলো যে অ্যাক্টিভিটিস, অ্যান ইম্যাচিউর গার্ল ইজ মেড ফিট ফর সেক্সুয়াল ইন্টারকোর্স বাই ইন্ট্রোডাকশন অফ সোলাপিড ইন্টু হার জেনিটালিয়া। আচ্ছা, এটা আমি একটু বুঝে বলি। অনেক সময় দেখা যাবে কিছু কিছু জিনিস আছে যেগুলো ওয়াটার সোপ করলে একটু বাল্জ হয়, একটু খুলে ওঠে। হ্যাঁ, তো এখানে প্রস্টিটিউটরা ইউজুয়ালি চায় যে তাদের ইম্যাচিউর বাচ্চা, ফিমেল চাইল্ড, এরা জানি ইন ফিউচার তাদের প্রফেশনে আসে। সো দে ওয়ান্ট টু মেক দেয়ার ইম্যাচিউর গার্ল মেড fit for sexual intercourse. Thus, they introduce this type of things, সোলাপিড। সোলাপিড এমন একটা জিনিস, এটা হলো ওয়াটার সোপ করলে এটা বাল্জ আউট হয়। তুমি, কারণ তারা যদি এমনি ডাইলেট করতে চায় তাহলে দেয়ার যে চান্স অফ ইনজুরি, এই জন্য তারা এইভাবে। দেখছো আসলে খুব ডিস্টার্ব হচ্ছে, সরি, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে সকাল থেকেই নাইট করে ওয়েদার খারাপ আর কি, টিল মর্নিং। হ্যাঁ, ইটস রেনিং।
এই জন্য বুঝতেছি না, এত কানেকশন খালি চলে যাচ্ছে, সেগুলো তাহলে তাড়াতাড়ি বলি। এরপর আসতেছে তোমার প্রেগনেন্সি অ্যাবর্শন ডেলিভারি। হ্যাঁ, প্রেগনেন্সিতে তোমাদের জিজ্ঞাসা করবে হোয়াট ইজ প্রেগনেন্সি, ভেরি ইম্পর্টেন্ট। এটা ধরবে স্টেট অফ এ ফিমেল ওয়ার দ্য ফার্টিলাইজড ওভাম ইজ ইমপ্ল্যান্টেড into the body of the uterus and giving subsequently rise to a fetus. এটা পরীক্ষা খুবই ধরে। What is pregnancy? It is a state of a female where the fertilized ovum is implanted into the body of the uterus and giving subsequently rise to a fetus. প্রেগনেন্সি হতে পারে নর্মাল প্রেগনেন্সি, হতে পারে ইকটোপিক প্রেগনেন্সি হতে পারে, প্রেগনেন্সি হতে পারে এছাড়া সুপারফিকেশন। কী করবো বুঝতেছি না, খালি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, কেটে কেটে যাচ্ছে। আমার এখানেও তো আসতেছে না। উফ আল্লাহ। প্রেগনেন্সির প্রিজার্ভটিভ, হোয়াট আর সাইন সিমটমস অফ প্রেগনেন্সি জিজ্ঞেস করবে। প্রিজার্ভটিভ, প্রবাবল অ্যান্ড পজিটিভ, 3 রকম আছে। প্রিজার্ভটিভ, প্রবাবল অ্যান্ড পজিটিভ। প্রিজার্ভটিভে আছে কি কি? অ্যামেনোরিয়া, তারপরে চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট, মর্নিং সিকনেস, তারপরে কুইকেনিং, তারপরে চেঞ্জেস ইন দ্য ভ্যাজাইনা, তারপরে তারপরে মনে করো পিগমেন্টেশন অফ দি স্কিন, তারপরে হলো এখান থেকে ফ্রিকুয়েন্সি পিকচারেশন, হ্যাঁ, পারভার্টেড অ্যাপিটাইটে ওটা আছে সিম্প্যাথেটিক ডিস্টারবেন্সে। প্রবাবল সাইনে আছে হলো এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন, হাইট অফ দ্য ইউটেরাস আছে, হ্যাগার সাইন, গুডের সাইন আছে, তারপরে আছে হলো ব্যালট আছে, ইউটেরাইন সাফার আছে, তারপরে আল্ট্রাসোনোগ্রাফি, ইমিউনোলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল টেস্ট আছে। হ্যাঁ, আচ্ছা, আর পজিটিভ আছে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে, আর দুটো হলো এই পারসেপশন অফ ফিটাল হার্ট সাউন্ড অ্যান্ড ফিটাল মুভমেন্ট। এতগুলো পারসেপশন অফ ফিটাল হার্ট সাউন্ড। নেট প্রবলেম করতেছে, এখন কী করবো বলো তো? আমার এখানেও চলে যাচ্ছে মাঝে মাঝে। এখান থেকে অ্যামেনোরিয়া সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করবে, হোয়াট ইজ অ্যামেনোরিয়া, তোমরা কি বলো? সিরিজ অফ মেনস্ট্রুয়েশন। সরি তো, আজ কি করি, নেটে প্রবলেম হচ্ছে খুব। তোমরা মনে অনেকে দেখতে পাচ্ছ, আমার এখানেও খালি কেটে কেটে যাচ্ছে। অ্যামেনোরিয়া সম্বন্ধে জিজ্ঞেস করো। অ্যামেনোরিয়া সম্বন্ধে জিজ্ঞেস করবে যে অ্যামেনোরিয়া হলে কি তুমি বলবে শি ইজ প্রেগনেন্ট? নো স্যার, অ্যামেনোরিয়া ডাজ নট মিন যে শি ইজ প্রেগনেন্ট, বিকজ ইট মে বি ফাউন্ড পজিটিভ ইন আদার কেসেস অলসো। কী করবো আজকে, নেটের প্রবলেম যে হচ্ছে, বলো তোমরা? তোমরা শুনতে পারতেছো নাকি অফ করে দিতে হবে? Amenorrhea does not mean that obviously she is pregnant because it may be found positive in other cases also. এটা পরীক্ষা খুব জিজ্ঞাসা করে, যেমন হরমোনাল ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, তারপর ওভারিয়ান টিউমারের জন্য হতে পারে, সাইকোলজিক্যাল বা টেনশন এগুলোর থেকেও হতে পারে। ওয়াচিং। আচ্ছা, মানে চেঞ্জেস ইন দ্য ব্রেস্ট আছে, ব্রেস্ট হলে এনলার্জ হবে, টিংলিং সেন্সেশন হবে, সুপারফিশিয়াল ভেইনস উইল বি ফাউন্ড প্রমিনেন্ট, তারপর মন্টেগোমারিয়াস টিউবারকেল দেখা যাবে ব্রেস্টে, এবং দেয়ার উইল বি অ্যাপিয়ারেন্সেস অফ কলোস্ট্রাম অ্যাট দ্য এন্ড অফ দ্য 3rd মান্থস অফ প্রেগনেন্সি। এটা পরীক্ষা খুবই ধরা হয় যে কলোস্ট্রাম ফার্স্ট অ্যাপিয়ার করবে ব্রেস্টে কবে? কলোস্ট্রাম ফার্স্ট অ্যাপিয়ার করবে অ্যাট দ্য এন্ড অফ দ্য 3rd মান্থস অফ প্রেগনেন্সি। এটা কেমন? এটাই ক্লিয়ার কালার, ইয়েলোইশ, it contains fat globules, there is immunoglobulins and it is good for the baby. আচ্ছা, এটা পরীক্ষা খুব জিজ্ঞাসা করেছে তোমাদের ফার্স্ট অ্যাপিয়ার করবে কবে? তোমরা সবসময় বলো যে আফটার ডেলিভারি, না, এটা হবে অন স্কুইজিং অফ দ্য ব্রেস্ট, ইট ইজ ফাউন্ড আফটার অ্যাট দ্য এন্ড অফ দ্য 3rd মান্থস অফ প্রেগনেন্সি। এটা একটু মনে রাখবা। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হলো মর্নিং সিকনেস। হ্যাঁ, ইউজুয়ালি মাইল্ড ফিভার হবে অ্যান্ড ভমিটিং টেন্ডেন্সি হবে অ্যাট দ্য ফার্স্ট 3 মান্থস অফ প্রেগনেন্সি। সাধারণত ফার্স্ট 3 মান্থস অফ প্রেগনেন্সিতে এটা হয়। তারপর বলবে কুইকেনিং, হোয়াট ইজ কুইকেনিং জিজ্ঞাসা করবে। তোমরা কি দেখতে পারতেছো? নাহলে বন্ধ করে দিই। ক্যান ইউ হিয়ার মি? লেখো তো। I can't understand whether you can see me or not.
Can you see me or can you hear me? কুইকেনিং সম্বন্ধে যদি what is quickening একটু লেখো। কুইকেনিং is this the first fetal movement felt by the mother. This is the first fetal movement felt by the mother, usually 16 to 20 weeks এর মধ্যে হয়, 16 to 18 weeks or 18 to 20 weeks. এটা প্রাইমে ফিমেল আর মাল্টি ফিমেল দুজনের জন্য আলাদা আলাদা টাইম। ওয়ালাইকুম আসসালাম, ক্যান ইউ হিয়ার মি অর ক্যান ইউ সি মি? If don't, then I can stop it today. লেখো তো whether you can see me or not. একটু ক্লিয়ার আগের থেকে। ওকে, আর একটু বলে দেই, কারণ আমার মনে হচ্ছে অনেক স্টুডেন্টরা দেখতে পারতেছে না। হ্যাঁ, বুঝতেছিল আজকে কেন তো নেট ডিস্টার্ব করতেছে। স্যার শোনা যাচ্ছে না? স্যার এখন ভালো দেখাচ্ছে। আচ্ছা দেখি, বুঝতেছি না, খালি বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা হলো যে কুইকেনিং দিস দ্য ফার্স্ট ফিটাল মুভমেন্ট ফেল্ড বাই দ্য মাদার। ফার্স্ট ফিটাল মুভমেন্ট ফেল্ড বাই দ্য মাদার ইউজুয়ালি 16 to 20 উইক্সের মধ্যে হয়। এটা মনে হয় ইউজুয়ালি 16 to 20 উইক্সের মধ্যে হয়। কথা শোনা যাচ্ছে না, মাঝে মাঝে কেটে যাচ্ছে। তাহলে কি আজকে শেষ করে দেবো? আমি বুঝতেছি না, খুব ডিস্টার্ব করতেছে আজকে। তারপরে এটা টাইমটা জিজ্ঞাসা করা হয়, 16 to 18 উইক্স হয়, 18 to 20 উইক্স হয়। মাল্টিপারা এবং যাদের একাধিক বাচ্চা আছে, যারা প্রথম বাচ্চা প্রাইমে, এদের জন্য একটু এরা একটু লেটে বোঝে। আর মাল্টিপারা ওমেনরা হলো ডিউ টু দ্যার এক্সপিরিয়েন্স তারা আর্লি টের পায় এটা। তারপরে হলো পিগমেন্টেশন অফ দ্য স্কিন, মাঝে মাঝে কাটা যাচ্ছে। পিগমেন্টেশন অফ দ্য স্কিনে ওখানে বলতেছে যে বডির প্রেগনেন্ট ওমেনদের বডির কিছু কিছু জায়গায় পিগমেন্টেড হয়ে যায়, যেমন এক্সিলাতে হতে পারে, অ্যারাউন্ডা আই হতে পারে, ভালভাতে হতে পারে, হ্যাঁ, অ্যাবডোমেনে হতে পারে, ভ্যাজানিতে হতে পারে, এই যাতে পিগমেন্টেড হয়ে যায়। আই থিঙ্ক হ্যাঁ, আমিও না কথা লিখে, ঠিক আছে, কথা শোনা যাচ্ছে না। আই থিঙ্ক আই হ্যাভ টু মেক ইট, I should stop today because there are many students who can't hear, most probably even I myself. এখানে একটা বন্ধ হয়ে আসতেছে কেন জানি একটু পরপর। আমার মনে হয় আমি তাহলে বন্ধ করে দিই, কারণ এটা আসলে ডিস্টার্ব করতেছে। সরি, আমি তাহলে এরপরে জানাবো কেন এরকম হচ্ছে, আজকে বুঝলাম না। নেট খুবই ডিস্টার্ব করতেছে। এই যে এখন দেখতে পারতেছি, কিন্তু একটু পরে আবার চলে যাচ্ছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন বলছে যে এটা হয় ওই enlarge হয়তো অ্যাবডোমেনটা, it gives pressure on the urinary bladder, so there is give another time as a ওকে থ্যাংক ইউ। তাহলে বন্ধ করে দিই, কারণ আসলে খুব সমস্যা হচ্ছে, খালি চলে যাচ্ছে। ওকে।